কানা পণ্ডিত একটা। ছোটবেলা থেকে বারিশ পড়া কিংবা ল্যাপটপে কাজ করার সময় চোখে গ্লাস ব্যবহার করত। চোখে কাচের ফ্রেম ব্যবহার করলে বেশ সুন্দর লাগে তাকে, কিন্তু রূপের কাছে পণ্ডিত পণ্ডিত মনে হতো। তার যথেষ্ট কারণ আছে। এর মধ্যে বারিশ খুব ইন্টেলিজেন্ট ছেলে, তাই রূপ তাকে একবার ব্যঙ্গ করে কানা পণ্ডিত বলেছিল। ব্যাস হয়েছিল। বারিশ রূপের দুই হাতে নিজের দাঁত বসিয়ে দিয়েছিল। এখনো বারিশ চোখে কাচের ফ্রেম লাগিয়েছে, দেখতেই বরাবরের মতোই চমৎকার লাগছে, কিন্তু ছোটবেলার কথা মনে পড়তেই মুখটা মিশিয়ে ছোট হয়ে গেছে রূপের। কি 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 করছেন, ছাড়ুন। ছটফটানি করতে করতে বলল রূপ। বারিশ চুলে মুখ গুজে কিছুটা ধমকে বলল, পানিশমেন্ট পেতে হবে। আজকে সারা দিন ঠিকভাবে তোমাকে পাইনি। এখন নো নড়াচড়া। সারাদিন কোথায়, মাত্রই তো 5 ঘন্টা। শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। রূপ বেচারি এবার কেঁদেই দিবে, চোখ দুটো টলটল করছে পানিতে। বারিশ বাঁকা হেসে বলে, এইভাবে ইনোসেন্ট ফেস করে কিচ্ছু হবে না রূপজান। এখন তোমাকে তো শাস্তি পেতে হবে। সো গো ফাস্ট। কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলো। রূপ লাফালাফি করতে করতে বলল, না না না, প্লিজ আর জীবনে কোলবালিশ বলবো না। শুধু কোলবালিশ কেন, আর কোনো নামে বিকৃতি করবো না। প্লিজ এবার মাফ করে দিন। বারিশ রূপের কথা ডোন্ট কেয়ার করেই বিছানার দিকে এগিয়ে যেতে লাগলো। রূপ এবার হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো, চিৎকার করে বলল, প্লিজ মিস্টার কোলবালিশ। বারিশ থেমে রাগী দৃষ্টিতে তাকালো। রূপ তোতলিয়ে বলতে লাগে, না মানে মিস্টার অ্যাংরি বার্ড, প্লিজ এইবারের মতো মাফ করে দিন। আর কখনো আপনাকে পচা নামে ডাকবো না। আজ থেকে আমি আপনাকে অ্যাংরি বার্ড বলে ডাকবো, ঠিক আছে? এবার তো ছেড়ে দিন। বারিশ ধপ করে বিছানায় ফেলে দিয়ে নিজেও রূপের দুহাত বিছানায় চেপে ধরে আতশোয়া হয়ে রূপের দিকে তাকিয়ে রইল। বারিশের তাকানো দেখে রূপের গলা শুকিয়ে গেছে, ভয়ে কিছু বলতেও পারছে না। চোখ মুখ খিচে তোতলিয়ে বলতে লাগে, আ আর কোনো নামে ডাকবো না। প্লিজ ছেড়ে দিন, প্লিজ কামড়াবেন না, প্লিজ। বারিশ বাঁকা হেসে রূপকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে টুক করে বেশ জোরেই গলায় কামড় বসিয়ে দিল। কামড় দিয়ে রূপের দিকে তাকিয়ে রইল। রূপ ছটফট করতে লাগলো ব্যথায়। চোখ দিয়ে পানি চলে আসতেই বারিশ ছেড়ে দিল। ঠোঁট দিয়ে আলতো করে পানি চুষে নিল। রূপকে নিয়ে উল্টো শুয়ে নিজের বুকের উপর রূপকে শুয়ে দিয়ে বলল, পরবর্তী থেকে যেন আজকের শাস্তিটা মনে থাকে, ঠিক আছে? হুম। মাথা নাড়িয়ে জবাব দিল রূপ। বারিশ পুনরায় বলতে লাগে, আগামীকাল সকালে তৈরি থাকবে। তোমাকে গ্রিন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে হবে। বারিশের কথা শুনে চট করে বুককে মাথা তুলে বারিশের দিকে তাকালো রূপ। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে কথাটা তার পছন্দ হয়নি। রূপ চোখ মুখ করুণ করে কিছু বলতে নিলেই, নো মোর ওয়ার্ডস। কোনো অজুহাত নয় রূপজান। তোমাকে পড়াশোনা কমপ্লিট করতে হবে, সেটা তোমার ভালো না লাগলেও। গট ইট? রূপ আর ভয়ে কিছু বলেনি। দেখা যাবে কিছু বললেই এই ছেলে যা সাংঘাতিক, পুনরায় কামড়ে বসিয়ে দিবে। মনে মনে আবারও পড়াশোনার ঝামেলায় পোয়াতে হবে ভেবেই মুখটা কাদো কাদো হয়ে গেল তার। বেচারি বিড়াল ছানার মতো আশপাশ করছে। মনে মনে বারিশকে শখানেক বকাও শুনিয়ে দিতে ইচ্ছে করছে। মনে মনে পড়াশোনা থেকে বাঁচার ফন্দি করতে লাগে। সে জানে বারিশ যা বলে সেটাই শেষ, কিন্তু তার চেষ্টা করতে ক্ষতি কি? এক কথায় সে আর পড়াশোনা নামক ঝামেলা পোহাবে না, ব্যাস। মৃদু বাতাসের সাথে ঝিরে ঝিরে বৃষ্টির ফোঁটা কাচের বিশাল থাই স্পর্শ করতেই এক অন্যরকম সৌন্দর্যের সৃষ্টি হয়। ধীরে ধীরে ক্ষুদ্র বৃষ্টি কণালো বিশাল আকার ধারণ করে, তা এলোমেলো ভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সেদিকে এক মনে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রূপ। বৃষ্টি তার বরাবরের মতোই ভালো লাগে। এই অচেনা শহরে হঠাৎ বৃষ্টি বেশ ভাবাচ্ছে তাকে। নিশ্চয়ই শীতের শুরু, তাই তো শীতের আগমন উপলক্ষে এক পশলা বৃষ্টির দেখা। এতক্ষণ হট চকলেটের মগে ঠোঁট ভিজিয়ে আনমনেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল রূপ। হঠাৎই একজোড়া হাত তাকে আঁকড়ে ধরতেই চমকে ছিটিয়ে যায় সে। ছোটাছুটি করতে নিলে এক শীতল কণ্ঠ কানে ভেসে আসে, ইটস মি রূপজান। এত ভয় পাচ্ছ কেন? আমি ছাড়া তোমাকে জড়িয়ে ধরার আর কারোর সাহস নেই। বারিশের কণ্ঠ পেতে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল সে। বারিশ জড়িয়ে ধরে রূপের দৃষ্টির সাথে দৃষ্টি মিলিয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ উসখুস করে চোখ বুজে ঠোঁট কামড়ে নিজেকে নিজের মনের মাঝে সাহস জোগাতে লাগলো কিছু বলার জন্য রূপে।
বারিশ বাহিরের দৃশ্যের দিকে মনোনিবেশ করেই গম্ভীর গলায় বলল, এইভাবে আমার সম্পত্তির ওপর অত্যাচার করবে না, তাহলে কিন্তু তোমার অবস্থা বেশ খারাপ হয়ে যাবে। বারিশের কথা শুনে রূপ চট করেই ঠোঁট কামড়ে ছেড়ে দেয়। অবাক চোখ করে আর চোখে বারিশকে দেখে নিল। বারিশ শান্ত দৃষ্টিতেই তাকিয়ে রয়েছে তার দিকে। কি অদ্ভুত সেই দৃষ্টি। রূপ চোখ সরিয়ে বাহিরের দিকে তাকিয়ে মিনমিনি করে বলতে লাগলো, আমার কিছু কথা ছিল আপনার সাথে। জানি, আমি তো সব সময় তোমার কথা শুনতে চাই। বারিশ মৃদু হেসে জবাব দিল। রূপ একবার চোখ বন্ধ করে পুনরায় খুলে কোন রকম ভনিতা না করেই বলে উঠল, আমি আর পড়াশোনা করতে চাই না। অনেক পড়াশোনা করেছি, আর করব না। ইভেন্ট আর কখনো পড়াশোনার ধারে কাছেও যেতে চাইছি না, ব্যাস। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল রূপ। ঘাড় ঘুরিয়ে বারিশের দিকে তাকাতেই মুখটা ছোট্ট হয়ে গেল। বারিশকে দেখে বেশ বুঝতে পেরেছে কথাগুলো তার পছন্দ হয়নি। রূপ পুনরায় বলতে লাগলো, প্লিজ, আমি আর পড়াশোনা করতে চাই না। আমার একদম পড়তে ভালো লাগে না। কত কষ্ট করে এতটুকু পড়েছি, আর নয়। আমি আর পড়তে পারবো না। আপনি প্লিজ আমাকে দয়া করে আগামীকাল অ্যাডমিশন করাবেন না। করুণ স্বরে কথাগুলো বলল রূপ। রূপের কথা শুনে বারিশ রূপকে নিজের দিকে ঠিকঠাক ভাবে ঘুরিয়ে শক্ত গলায় বলল, আমি তোমার পারমিশন চাইনি, তোমাকে পড়াশোনা কমপ্লিট করতে হবে, এটা আমার লাস্ট কথা। আর কোনো কথা হবে না। না, আমি বলছি তো আর পড়াশোনা করব না। আপনি জোর কেন করছেন? এত পড়াশোনা করে কি হবে? বিয়ে হয়ে গিয়েছে, এখন মনোযোগ দিয়ে সংসার করতে হবে। এসব পড়াশোনা করার আমার একদম সময় নেই। আপনার ইচ্ছে করলে আপনি পুনরায় ভর্তি হতে পারেন, আমার কোনো সমস্যা নেই। চটপট ছন্ন ছাড়া ভাবে কথাগুলো বলেই থামল রূপ। চোখ তুলে বাড়ির দিকে তাকাতেই দেখতে পেল সে অদ্ভুত দৃষ্টিতেই তাকিয়ে আছে তার দিকে। নিশ্চয়ই রেগে গেছে এমন খাপছাড়া কথা শুনে। এখন রাগকে প্রাধান্য দিলে চলবে না। সাহস জুগিয়ে নিজের পড়াশোনা না করার মিশন জারি রাখতে হবে। রূপ পুনরায় বলতে লাগলো, দেখুন, আমার মোটেও পড়তে ভালো লাগে না। আর দাদি বলেছে বিয়ে হয়ে গেলে মানুষ বড় হয়ে যায়, তখন তাদের আর পড়াশোনা করতে হয় না। তখন তারা সংসারে মনোনিবেশ করে। আমারও বিয়ে হয়ে গিয়েছে, তো আমিও বড়। এখন কি আর বাচ্চাদের মতো পড়াশোনা মানায়? রূপের ভাবলেশীন অদ্ভুত কথাগুলো শুনে বাড়ির চোখ ছোট্ট ছোট্ট করে তার দিকে তাকালো। ধমকে গম্ভীর গলায় বলল, গালটা লাল করতে ইচ্ছে না হলে এসব আজগুবি কথা বলা বন্ধ করবে। এসব ফালতু লজিক কোথায় থেকে আসে তোমার মাথায়? আর কি বলছিলে, বড় হয়ে গিয়েছো? ভ্রুকুচকে ভালো করে পা থেকে মাথা পর্যন্ত স্ক্র্যান করতে লাগলো। বারিশের এমন ভাবে তাকানো দেখে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে রূপে। বেশ সাহস দেখালেও ভেতরে ভয়ে ফেটে যাচ্ছে সে। বারিশ রূপের দিকে অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করে বাঁকা হেসে বলল, কোথায় বড় হয়ে গিয়েছো? আমার কাছে তো তোমাকে সব অ্যাঙ্গেল থেকে বাচ্চা মনে হয়। বারিশের এমন খাপছাড়া কথা আর ঠোঁটের কোণে লেগে থাকা দুষ্টু হাসি দেখে রূপ বেশ বুঝতে পারছে এই নির্লজ্জ ছেলে তাকে নিজের কথা জালে ফাঁসাচ্ছে। রূপ নড়ে চড়ে আশেপাশে হয়ে পুনরায় সাহস জুগিয়ে বলতে লাগলো, দেখুন, আমি কিন্তু আর পড়বো না, আর ভার্সিটিতে ভর্তি হব না। বারিশ রূপের কোমর জড়িয়ে নিজের সাথে শক্ত করে মিশিয়ে নিল। রূপ কিছুটা কেঁপে উঠে চোখ বুজে নিল। বারিশ বাঁকা হেসে ফিসফিস করে বলতে লাগলো, নবজান, তোমাকে পড়তেই হবে। ভবিষ্যতে যখন আমাদের বেবি জানবে তাদের আম্মি শুধুমাত্র ইন্টার পাস, পিচ্ছি, কেমন বাজে শোনা যাবে বলো? যেমনই শোনা যাক, আমি পড়বো না, ব্যাস। চোখ মুখ কুচকে দাঁত খিচে বলল। রূপের কথা শুনে বারিশের এখন ভীষণ রাগ হলো। এই মেয়ে বড্ড খাটতেরা, ভালোভাবে কখনো কিছু শুনবে না। পড়াশোনাকে এমন করে ভয় পায় যেন কেউ তাকে হাত পা বেঁধে তেলাপোকাদের রাজ্যে ছেড়ে দিয়েছে। বারিশ হাত দিয়ে নিজের চুলগুলো টেনে মৃদু ধমকে বলল, জাস্ট স্টপ রূপজান, এই বিষয়ে আর একটি কথা নয়। আমাকে রাগাবে না, তাহলে ফল ভালো হবে না। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। না, আমি পড়াশোনা করতে চাইছি না, বলেছি তো। বারিশের এইবার রাগের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। রাগের কারণে চোখ মুখ লাল হয়ে গেছে বেশ। সেদিকে তাকিয়ে রূপ ঢোক গিলে থেমে যায়। আর কিছু বলার সাহস নেই। এর থেকে কিছু বললে নির্ঘাত মৃত্যু। বারিশ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সজোরে রূপের পেছনের থাইয়ে আঘাত করে। শক্ত কাছের থাই হওয়াতে ভেঙে গুড়িয়ে যায়নি, কিন্তু বেশ কিছুটা স্কেচ পড়ে যায় থাইয়ের গায়ে। রূপ ভয়ে কেঁপে উঠল। কাপা কাপা ভাবে হালকা ঘাড় ঘুরিয়ে থাইকে তাকিয়ে আটকে উঠে।
বারিশের দিকে চোখ বড় বড় করে তাকালো। বারিশ রূপের দিকে হাত উঁচিয়ে আঙ্গুল নাড়িয়ে হিসিয়ে বলে উঠল, ডোন্ট টক। এই বিষয়ে আর কোনো কথা নয়। তোমাকে পড়াশোনা করতে হবে, এটা তোমার ইচ্ছে নয়, আমার আদেশ। আর একটি কথা বললে পুনরায় আঘাতটি তোমার মুখে হবে। এখন ফ্রেশ হতে যাবে, ফার্স্ট। আহা, যাচ্ছি যাচ্ছি তো, এমন চিৎকার করছেন কেন? বলে বারিশের দিকে আর তাকালো না। ভো দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা ধারাম করে বন্ধ করে দিল। কোমরে হাত রেখে ওয়াশরুমের এদিক সেদিক পায়চারি করতে লাগলো বাড়ি। হাত দিয়ে কপালে স্পর্শ করতে বুঝতে পারলো ঘেমে গিয়েছে। চোখ মুখ কুচকে নাক ফুলিয়ে বলতে লাগলো, ব্রিলিয়ান্ট। জামাই থাকলে যা হয়, অসভ্য। আমি বাচ্চা হলে আপনি বুইরা জামাই, মিস্টার কোলবালিশ। বেশ কিছুক্ষণ এদিক সেদিক করে হঠাৎ ঠোঁটুল দিয়ে বিড় করে বলে ওঠে, আবার পড়াশোনা। নিজেদের বিলাসবহুল পাঠাগারের ঘরের একটা কাচের টেবিলে বসে নিজের অফিসের কাজ করছে নিলয় খান। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 1:15 বাজতে চললো। এটা তার কাছে আহামরি বিষয় নয়, বরং তিনি গভীর রাতে কাজ করতে পছন্দ করেন। এর জন্য স্ত্রীর বেশ কথাও শুনতে হয় তাকে। হঠাৎই পাঠাগারের দরজায় খটখট শব্দ করতেই সেদিকে তাকিয়ে দেখলো বারিশ প্রবেশ করছে। সেদিকে তাকিয়ে মৃদু হেসে চোখের চশমাটা টেবিলের উপর রেখে বলেন, কি হয়েছে মাইসান, এত রাতে এখানে কি করছো? নাথিং আব্বিজান, আপনার সাথে কিছু প্রয়োজনীয় কথা ছিল। চেয়ারে বসতে বসতে গম্ভীর গলায় বলল। বারিশের কথা শুনে নিলয় খান ছেলের দিকে তাকিয়ে অতি শান্ত গলায় বললেন, আইনো, তুমি রূপের বিষয়ে কথা বলতে এসেছো? কিছুক্ষণ থেমে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, তোমার মনে হয় না রূপকে এবারে একটু আজাদি দেওয়ার প্রয়োজন? নিলয় খানের মুখের কথা কেড়ে নিয়ে রাগী গলায় টেবিলে থাবা দিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠে বারিশ, প্রশ্নই আসে না। কোনো আজাদি হবে না আর। অনেক আজাদি দিয়েছি, এখন আর কোনো আজাদি আমি রূপকে দিচ্ছি না। রূপ শুধু আমার কাছে থাকবে, আমাকে ভালোবাসবে। আমার থেকে রূপকে আলাদা থাকার কথা ভুলেও বলবেন না আব্বিজান। অনেক কষ্টে নিজেকে দমিয়ে রেখেছি, আর রাখবো না। নিলয় খান উত্তেজিত হয়ে ছেলের কাঁধে হাত রেখে শান্ত হতে বলছেন। কিছুটা গম্ভীর হয়ে ধীর গলায় বলতে লাগেন, শান্ত হ বারিশ, অতিরিক্ত মাত্রায় রাগ ভালো নয়, এতে করে প্রিয়জনই সারাতে হয়। তোমার অতিরিক্ত রাগের কারণে তোমাকে এত বছর রূপের থেকে দূরে থাকতে হয়েছে, সেটা ভুলে যাবে না। নিলয় খানের কথা শুনে এবার দমে যায় বারিশ। ভ্রু কুচকে মাথা নিচু করে শক্ত হয়ে বসে রইল। নিলয় খান ছেলের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, তোমাকে নিজের রাগের উপর কাবু আনতে হবে, রূপ এবং নিজের ভবিষ্যতের কথা ভেবে। অতিরিক্ত রাগ মানুষকে কষ্ট দেয়। আর আজাদি মানে তোমাকে রূপের থেকে দূরে থাকতে হবে তেমন নয়, তুমি রূপের কাছাকাছি থাকার জন্য তাকে তার মতো চলতে দিতে হবে। রূপের ভালো লাগা খারাপ লাগার দিকগুলো দেখতে হবে। মনে রাখবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তেমনই রূপকে সারা জীবন নিজের মনের সাথে বেঁধে রাখতে হলে তাকে কিছুটা স্বাধীনতা দিতে হবে। এমন করে তো চলে না। ওকে ডান। আজাদি রূপ পাবে, কিন্তু সেটা আমার নিয়মে। আজ থেকে আমি রূপকে উঠতে দিয়েছি নিজের তৈরি করা খাঁচায়। এখানে প্রাণ খুলে উঠতে পারবে, কারণ খাঁচার আয়তন বিশাল। এতে করে রূপ আমার আয়তন থেকে বের হতে পারবে না, তার পূর্বে হাঁপিয়ে যাবে। কথাগুলো বলে বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায় বারিশ। সেদিকে তাকিয়ে মৃদু হাসেন নিলয় খান। ছেলেটা সত্যি এক রহস্যে ঘেরা। তিনি বাপ হয়েও ধরতে পারছেন না। এই রহস্য শুধু রূপই উদ্ঘাটন করতে পারবে। তার বিশ্বাস, ভীষণ ভালোবাসে রূপকে, একদম পাগলের মতো। তা নিয়ে এত বছর ভীষণ টেনশনে ছিলেন তিনি। বারিশের অতিরিক্ত ভালোবাসার কারণে ভালোবাসার সামান্য দূরত্বে সে রাতের পর রাত ছটফট করেছে। বারিশ রূপের একত্রিত হওয়া সকলের টেনশনের অবসান ঘটেছে। এতকালের অপেক্ষা কষ্ট পুরো এক বিচিত্র মানুষে পরিণত করেছিল বারিশকে। এখন রূপের ছোঁয়া, সব ঠিক হয়ে যাবে ভাবতেই মুখে হাসি ফুটে উঠল। পরের দিন সকালবেলায় খাবার খেয়ে রূপকে নিয়ে বারিশ চলে যায় ভার্সিটি অ্যাডমিশন করানোর জন্য। সারা রাস্তায় রূপ মুখ ফুলিয়ে জানলার বাইরে তাকিয়েছিল। বারিশ এটা সেটা বলে রূপের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু রূপ মুহা ছাড়া আর কোনো উত্তর দিচ্ছে না। বারিশের ভীষণ রাগ হলো। এই মেয়ে এত জিদ্দি কেন? বারিশ দাঁতে দাঁত চেপে রাগ কমানোর চেষ্টা করছে।
হঠাৎই জোরে গাড়ি থামালে রূপ ভয়ে কিছুটা চমকে বারিশের দিকে তাকাতে নিবে, তার পূর্বে এই ঝড়ের গতিতে বারিশ রূপের মুখোমুখি হয়ে যায়। রূপের দুটো হাত নিজের এক হাতের মাঝে নিয়ে পিঠের দিকে মুড়িয়ে নিল, আর অন্য হাত রূপের কাঁধের কাছে সিটে চেপে ধরলো। বারিশের রাগের কারণে মুখ লাল হয়ে গেছে, সেদিকে তাকাতে পর্যন্ত পারছে না রূপ। ভেবেছিল একটু রাগের অভিনয় করে ভার্সিটি ভর্তি হওয়াটা ক্যান্সেল করতে চেষ্টা করবে, উল্টো বারিশ রেগে আগুন হয়ে গেছে। না জানি এখন তাকে কি করে। একদম ঘায়েল বাগ লাগছে বারিশকে। রূপ কাঁপা কাঁপা গলায় কিছু বলতে নিবে, বারিশ হিসিয়ে বলল, শ্শ্, রূপজান, এমন করে গাল ফুলিয়ে কেন রেখেছো? পড়াশোনা করতে ইচ্ছে করছে না? বারিশের বাঁকা হাসির সাথে এমন হিসিসানো কথা শুনে রূপ মেকি হেসে উপর নিজ মাথা দুলিয়ে চটজলতেই বলে উঠে, ইচ্ছে করছে তো, খুব পড়তে ইচ্ছে করছে। আমি তো মনে মনে ভাবছি আজকে ভর্তি হয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এসে পড়তে বসবো। জানেন কতদিন পড়ি না, বড্ড মিস করছি। ডাহা মিথ্যা কথা বলে আফসোস সুরে ইনোসেন্ট ফেস করে বারিশকে বোঝাতে লাগলো। রূপের এমন কথা শুনে বারিশ রূপের গালে স্লাইড করতে করতে ভ্রু নাচিয়ে গম্ভীর গলায় বলতে লাগলো, রিয়েলি রূপজান, তাহলে মুখ ফুলিয়ে কেন রেখেছো? তাহলে নিশ্চয়ই আদর খেতে ইচ্ছে করছে। বাঁকা হেসে কথাগুলো বলে রূপের গালে নাক ঘষতে লাগলো। রূপ স্থির হয়ে জমে চোখ মুখ খিচিয়ে সোজা হয়ে বসে রইল। বেশি পাকনামো করলে যা হয় আর কি, এখন বসে বসে তাকে রোমান্টিক অত্যাচার সহ্য করতে হবে। হালকা মিহি বাতাসের ঝাপটানি গায়ে মাখিয়ে ধীরে ধীরে অধরে মিলিয়ে যায়। আকাশের মেঘেদের খেলা, কালো হাওয়ায় মিঠাইয়ের মতো দেখতে লাগছে তাদের। মেঘেদের ভিড়ে সূর্যি মামা নিজের জায়গা করে নিতে অক্ষম। একটু পর পর উকি দিয়ে আবারও মিলিয়ে যাচ্ছে মেঘেদের ভিড়ে। এই যেন মেঘ সূর্যের খেলা, কি দারুণ দেখতে লাগছে তাদের। সেদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রয়েছে রূপ। রুফটপের ছোট্ট কাচের টেবিলের উপর গালে হাত দিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছে সে। একটু পর পর হাতে থাকা ধোঁয়া উঠানো চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে দিচ্ছে। আজকাল সারাদিন জুড়ে শুধু টুকটাক বৃষ্টি হচ্ছে, কোনো থামাথামি নেই। শীতের আগমন শুরুতে এমন বৃষ্টি হতে থাকে সবসময়। গায়ে বাঁচানো শালটাকে আরেকটু গভীর ভাবে জড়িয়ে নিল। প্রচন্ড শীত শীত লাগছে তার। শীত, বর্ষা, বসন্ত, এই তিনটি রূপের পছন্দের মৌসুম। এদের মাঝে শীত তার সবচেয়ে প্রিয়। কুয়াশা মোড়ানো শীতের সকাল তার কাছে চিত্রশিল্পীর রং তুলিতে আঁকা এক অপূর্ব রূপকথা দৃশ্য মনে হয়। কিছুক্ষণ আগে বারিশকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিয়েছে সে। কথাটা ভাবতেই মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। অ্যাডমিশন হতে না হতেই একগাদা বইয়ের ভিড়ে ডুবিয়ে দিয়েছিল রূপকে। তা নিয়ে আচ্ছা মতো কথা শুনিয়েছে সে বারিশকে। ভাগ্যিস তখনই বারিশের একটা ইম্পর্টেন্ট কাজ পড়েছিল, না হলে আজকে রূপের রক্ষা ছিল না নিশ্চিত। বাড়ি যাওয়ার পূর্বে তাকে শাসিয়ে গিয়েছে বাড়ি ফিরে তার ক্লাস নেবে। হঠাৎ রূপের ভাবনার ব্যাঘাত ঘটিয়ে দপ করে তার পাশে চেয়ার টেনে বসে পড়ল রিনি। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে নিজের মতো করে পুনরায় চায়ের কাপে চুমুক দিতে লাগলো সে। রিনি রূপের দিকে তাকিয়ে উৎফুল্ল হয়ে হাসি হাসি মুখ করে বলল, উফ পুতুল ভাবি, তুমি আমার সাথে আমার ভার্সিটিতে পড়বে, খুব বেশি মজা হবে। আমার তো খুব এক্সাইটেড লাগছে। রিনির কথা শুনে রূপ বিরক্তি হয়ে তার দিকে তাকালো। নাক মুখ কুঁচকে বলল, খুব খুশি লাগছে না জিলেপি বিতরণ করব? রূপের এমন কথা শুনে রিনির হাসি উধাও হয়ে যায়। সে রূপের আরেকটু কাজ ঘেঁষে বলল, কি হয়েছে রূপস ভাবি, ভাইয়া কি আজকে কিছু দেয়নি? এমন মুখটা ফুলিয়ে কেন রেখেছো? এমন কথা শুনে রূপ বড় বড় চোখ করে তাকালো রিনির দিকে। লজ্জায় তার মুখ লাল হয়ে গেছে। তা দেখে রিনি ফিক করে হেসে দিল। রূপ মনে মনে ভাবতে লাগলো, যেমন ভাই তার তেমন বোন, নির্লজ্জ একদম। দুজনে বেশ কিছুক্ষণ কথা বলে নিচে চলে গেল। হল রুমের সোফায় বসে রিনি রূপ দুজনে মিলে টিভিতে কার্টুন দেখছে আর হাসাহাসি করছে। মিথিলা খান সার্ভেন্টদের সাথে দুপুরের খাবার টেবিলে সাজিয়ে রাখছেন। দুজনকে এমন হাসতে দেখে মিথিলা খানের মুখেও হাসি ফুটে ওঠে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপকে দেখতে লাগলো। এতদিন পর যেন তার পরিবারটি হাসি খুশিতে পরিপূর্ণ হয়েছে। বেশ আদুরে রূপ, অল্পতেই সবকিছু মানিয়ে নিতে পারে। তার প্রাণোজ্জ্বল হাসি দুষ্টুমিতে মাতিয়ে রাখবে যেখানে থাকবে সে। দীর্ঘকালের বিশাল বড় একটা টেনশন থেকে মুক্তি পেয়ে নিজের কাছে খুব শান্তি শান্তি অনুভব করছেন মিথিলা খান। রূপের সাথে তার সম্পর্কটা শাশুড়ি বৌমার থেকে বান্ধবী বান্ধবী বেশি। তার সাথে প্রতিদিন নিয়ম করে কথা না বললে রূপের দিনটা ভালোই যাবে না।
তার কাছেও বাড়ির শ্রেণী থেকে রূপ বেশি আদরের। মৃদু হেসে রূপের থেকে চোখ সরিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগ দিলেন। হঠাৎই হলরুমের দরজা দিয়ে বড় বড় পা ফেলে বারিশকে ভেতরে আসতে দেখে রূপের মুখের হাসিটা মিলিয়ে যায়। বারিশ সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকে বেশ কিছুক্ষণ রাগী দৃষ্টি নিক্ষেপ করে গটগট পায়ে উপরে চলে যায়। তখনকার বারিশে শাসিয়ে যাওয়া কথা মনে পড়তেই রূপের মুখটা ছোট্ট হয়ে যায়। রূপ একবার ভেবেছিল যাবে উপরে, পরক্ষণেই মুখ ভেঙে পুনরায় নিজের কাজে মনোযোগ দিল। একজন সার্ভেন্ট বেশ কিছু রজনীগন্ধা ফুল এনে টেবিলের উপর ফুলদানিতে সাজিয়ে রাখতেই সারা রুমে ফুলের মোমো গন্ধে সতেজ হয়ে ওঠে। রজনীগন্ধা ফুলের গন্ধ নাকে আসতেই রূপের মুখের হাসিটা তৎক্ষণাৎ উধাও হয়ে যায়। চোখ দুটো মিনিটেই বড় বড় হয়ে গেছে, হাত পা শীতল হয়ে উঠেছে, চোখ মুখ লাল হয়ে গেছে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে চেষ্টা করছে, কিন্তু শ্বাস নিতে পারছে না সে। রূপকে হঠাৎ এমন করতে দেখে পাশ থেকে রিনি ভয় পেয়ে জোরে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। হঠাৎ এমন চিৎকার শুনে বাড়ির সবাই ভয়ে একজোট হয়ে যায়। মিথিলা খান এসেই রূপকে জড়িয়ে ধরে আটকে ওঠে। সারা মুখে নাজেহাল অবস্থা, চোখ চেপে বন্ধ করে শ্বাস নিতে চাইছে সে। বারিশ রূপের এই অবস্থা দেখে বেশ ভয় পেয়ে যায়। রূপকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলতে লাগে, কি হয়েছে রূপজান? এমন করে কাঁদছো কেন? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। রূপের শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। বারিশ পাগলের মতো রূপকে বলছে কি হয়েছে, কিন্তু রূপ কোনো কথা বলতে পারছে না, জোরে জোরে শ্বাস নিতে চেষ্টা করছে। বারিশ বুঝতে পারছে রূপের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একদিকে সেদিকে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। রূপের কিসের জন্য শ্বাস নিতে কষ্ট হচ্ছে তা খুঁজতে লাগলো সে। পুনরায় সকলের উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, রূপের এই অবস্থা কি করে হয়েছে? কি করছিলে সবাই? বলেছিলাম না সকালে সকলে খেয়াল রাখবে। যদি ওর কিছু হয় তাহলে কাউকে ছাড়বো না, একদম মেরে ফেলবো সবাইকে। বারিশকে ভীষণ হিংস্র লাগছে। বারিশের রাগের প্রতি সকলের ধারণা রয়েছে। শান্ত বারিশ রেগে গেলে খুব হিংস্র হয়ে ওঠে। তখন তার সামনে কেউ পড়লে তার নির্ঘাত মৃত্যু। রূপের কোনো বিষয়ে হেরফের একদম পছন্দ নয় তার। রূপকে নিয়ে ভীষণ পজিটিভ সে। সবাই ভয় পেয়ে কাঁপতে লাগলো বারিশের রাগ দেখে। মিথিলা খান কি করবেন বুঝতে পারছেন না, ছেলেকে এখন বোঝানো মুশকিল। রূপ বারিশের কি তার থেকে ভালো অন্য কেউ জানে না। রূপের সামান্য কিছু হলে বারিশের শ্বাস নিতেও কষ্ট হয়। চারিদিকে সবকিছু ভুলতে বসেছে। ছেলেকে বাঁচাতেই রূপের প্রয়োজন অনেক অনেক বেশি। মিথিলা খান দিশেহারা হয়ে পড়েছেন। জলদি করে নিলয় খানকে বিষয়টা জানাতে অগ্রগতি হলেন। এতক্ষণে শান্ত পরিবেশটি অশান্ত বেসামাল হয়ে গেছে। সকলে এদিক সেদিক খোঁজাখুঁজি করছে কি কারণে রূপের এই অবস্থা হয়েছে। হঠাৎ বারিশের চোখ গেল টেবিলের উপরে রজনীগন্ধা ফুলগুলোর উপরে। সাথে সাথে চোখ দুটো লাল হয়ে গেছে তার। রূপকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে ফুলের দিকে ইশারা করে হুঙ্কার দিয়ে বলে ওঠে, এই ফুলগুলো এখানে কি করে এসেছে? এক্ষুনি এই ফুলগুলোকে বাইরে ফেলে দিয়ে আসো, নাহলে একটাকেও বাঁচিয়ে রাখবো না। সব কটা অকাজের ইডিয়েটের দল। বারিশের কথা মতো তখনই ফুলগুলো বাইরে ফেলে আসেন একজন গার্ড। রজনীগন্ধা ফুল দেখে বেশ আটকে যান মিথিলা খান। এখন বুঝতে পারছেন রূপ কেন এমন করছিল। রূপের রজনীগন্ধা ফুলে অ্যালার্জি রয়েছে, যার কারণে ফুলের তীব্র গন্ধের কারণেই শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। কিন্তু বাড়িতে এই ফুল কে এনেছে? সকলে তো জানা আছে এই ফুল বাড়িতে প্রবেশ নিষেধ। রূপের যেই যেই জিনিসের সমস্যা সেগুলো বাড়ির ভেতরে এলাও না, বারিশের কড়াকড়ি নির্দেশ। বাড়িতে তো কোনো রজনীগন্ধা ফুল গাছ নেই, তাহলে ফুলগুলো কে আনিয়েছে? রিনি সহ কয়েকজন গার্ড মিলে সারা রুমে স্প্রে করে দিয়েছে, এখন আর ফুলের গন্ধ আসছে না। ফুলের গন্ধ নাকে না আসতে রূপ ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে না। ঘাড়ে এলিয়ে বারিশের বুকে মাথা রেখে জোরে জোরে শ্বাস টেনে নিচ্ছে। বারিশ স্বস্তি নিঃশ্বাস ফেলে রূপের কপালের ঘামটুকু মুছে দিয়ে কপালে চুমু খেলো। একজন গার্ড পানি ভর্তি গ্লাস নিয়ে আসতে রূপের মাথায় হাত রেখে তাকে পানিটুকু খাইয়ে দিল। এতক্ষণে কিছুটা ভালো লাগছে। বারিশ অধীর হয়ে শান্ত গলায় বলল, এইবার ঠিক লাগছে মিরিজান? কোনো কষ্ট হচ্ছে না তো? রূপ মাথা নাড়িয়ে সায় জানালো যে সে ঠিক আছে। বারিশ রূপের দিক থেকে চোখ সরিয়ে অগ্নিদৃষ্টিতে সকলের দিকে তাকালো। তার তাকানো দেখে সকলে ভয়ে মাথা নিচু করে ফেলল। মিথিলা খান ছেলের কাঁধে হাত রেখে শান্ত গলায় বললেন, এখন রূপ অসুস্থ, ওকে রুমে নিয়ে যাও, রূপের রেস্টের প্রয়োজন।
বারিশ কোনো কথা না বলে রূপকে কোলে তুলে উপরে চলে যায়। নিজেদের রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয়। শরীরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে কপালে চুমু খেয়ে গম্ভীর গলায় বলল, তুমি রেস্ট করো, আমি 10 মিনিটের মাঝে ফিরে আসছি। বলেই চলে আসতে নিলে রূপ বারিশের হাত টেনে ধরে। সে বেশ বুঝতে পারছে বারিশ খুব রেগে আছে, নিশ্চয়ই কিছু একটা ঘটাবে সে। বারিশ ঘুরে রূপের ধরে রাখা হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে রূপের দিকে ঝুঁকে পড়ল। বারিশকে এমন ঝুঁকতে দেখে রূপ কিছুটা কেঁপে উঠে আস্তে করে বারিশের হাত ছেড়ে দিল। বারিশ মৃদু হেসে বলল, কি হয়েছে রূপজান, ছাড়তে ইচ্ছে করছে না? আরো আদর প্রয়োজন? ওকে, আমি তো প্রতিনিয়ত তোমাকে আদরে আদরে ভরিয়ে দিতে রাজি, আমার কোনো সমস্যা নেই। বাঁকা হাসতে লাগলো। বারিশের এমন লাগামহীন কথা শুনে রূপ চোখ মুখ কুঁচকে বলে ওঠে। ছি, আপনি সত্যি খুব নির্লজ্জ। রূপের এমন কথা শুনে বারিশ হু হা করে হেসে দিল। বারিশকে এমন করে হাসতে দেখে রূপ হা করে সেদিকেই তাকিয়ে রইল। বারিশকে সহজে কখনো হাসতে দেখেনি রূপ। হাসলে বেশ লাগে বারিশকে দেখতে। এই ছেলেটা এত সুন্দর, তার সাথে জড়িত প্রতিটি জিনিস চরম মাত্রায় সুন্দর, একদম আগুন সুন্দর যাকে বলে। রূপ আনমনে বারিশের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি ভীষণ সুন্দর মিস্টার অ্যারোগেন্ট ম্যান। আর আপনার হাসিটা তো একদম মারাত্মক। আপনি সারাদিন এমন করে কেন থাকেন? মনে হয় হাসলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। রূপের এমন কথা শুনে বারিশ নিজের হাসি থামিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে রইল। রূপ যখন বুঝতে পারলো সে কি বলে ফেলেছে, তখনই কথা ঘোরানোর জন্য মেকি হেসে কিছু বলবে, তার পূর্বেই বারিশ নিজের সম্পূর্ণ ভর রূপের উপর ছেড়ে দেয়। রূপের গলায় মুখ ডুবিয়ে দিল। রূপ ছোটাছুটি করতে নিলে দু হাতের মাঝে রূপের হাত দুটো বন্ধ করে নিল। রূপ আশপাশ করে ছটফট করতে লাগে। এত জলদি বারিশ তাকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে, তার বোধগম্য হতে পারেনি সে। রূপ কোনো রকমে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ছাড়ুন মিস্টার কোলবালিশ, এত ওজন আপনি, আমার হাড় ভেঙে গুড়িয়ে যাবে তো, দয়া করে ছাড়ুন না। রূপের কথা শুনে বারিশ আরো শক্ত করে চেপে ধরল। বারিশের প্রতিটি ছোঁয়া ধীরে ধীরে গভীর হচ্ছে। রূপ বারবার কেঁপে উঠছে, এখন শক্তি মিলছে না বারিশকে সরানোর জন্য। বারিশ রূপের গলায় নাক ঘুষতে লাগলো ধীরে ধীরে। আদুরি গলায় বলে ওঠে, হুম, পরিজান, তুমি এমন করে প্রশংসা করছো, একটু তো আদর করতেই হয়। তুমি খুব আদুরে মিজান, তাই তো একটু আদর করে পোষে না। আর আজকে সকালের পানিশমেন্ট তো বাকি ছিল, সেটাও পুষিয়ে নিতে হবে তো, তাই তো? কথাগুলো শুনে রূপ ঠোঁট ফুলিয়ে বলল, আর কখনো আপনার প্রশংসা করব না, এবার তো উঠুন। আপনি খুব ভারী, কি এত খান বলুন তো? আমার নরম হাড্ডিগুলো মটমট করে ভেঙে যাচ্ছে। রূপ কাঁদো কাঁদো গলায় এটা সেটা বলছে। বারিশ এক ঝুলুন আসরে আরো আষ্টে পৃষ্ঠে রূপকে জড়িয়ে ধরছে। রূপ আর কোনো কিছু বলল না, চুপ করে মুখ ফুলিয়ে রাখলো। নীরব নিস্তব্ধ হলরুম জুড়ে পিন পতন আওয়াজ পর্যন্ত নেই। সবাই যেন নীরবতা পালন করছে। হলরুমের মাঝামাঝি বড় সোফাটার উপরে আয়েশি ভঙ্গিতে বসে আছে বারিশ। হেলান দিয়ে মাথার পেছনে এক হাত ভর দিয়ে চোখ বুজে রয়েছে সে। বারিশের সামনে দাঁড়িয়ে রয়েছে বাড়ির সকল সদস্য, গার্ড, সার্ভেন্ট। সকলেই ভয়ে মাথা নিচু করে রেখেছে, কারণ বারিশের শান্ত চেহারা আর তখনকার রূপের বিষয়টা নিয়ে এখনকার সভা সেটা সকলেই বেশ বুঝতে পেরেছে, যার দরুন প্রভাব ভয়ে সকলের নাজেহাল অবস্থা। মিথিলা খান ছেলের পাশে বসে গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করছে। তিনি মূলত বারিশের চিন্তা ধারণা বোঝার বিফল চেষ্টা করে যাচ্ছেন। তার পাশে বসে রিনি ভয়ে কয়েকবার আর চোখে ভাইকে পর্যবেক্ষণ করে নিল। বারিশের এমন শান্ত চেহারা ঠিকঠাক হজম হচ্ছে না তার। আজ নির্ঘাত বড় ধরনের ঝড় উঠবে। সচরাচর বাড়ি সবসময় বেশি রেগে গেলে চুপচাপ থাকেন, পরক্ষণেই তার তীব্র রাগ সকলকে ভস্ম করে। হলরুমের উপস্থিত এক এক জনের ঘাম ছুটে গেছে ভয়ে। সকলের কপালে বিন্দু বিন্দু ঘাম ছুটেছে। রূপ নিজের রুমে আরাম করে ঘুমিয়ে আছে, এসব বিষয়ে অবগত নয় সে। বাড়ি চোখ খুলে কয়েকবার ঘাড় এদিক সেদিক করে টান টান ভাবে বসে সকলের দিকে একবার চোখ বুলিয়ে নিল। বাঁকা হেসে ছোট টেবিলের উপর থেকে একটা ফল কাটার ছুরি নিয়ে সেটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় বলল, দীর্ঘ বছর ধরে যেখানে সামান্য একটি ভুল হয়নি, সেখানে এত বড় জঘন্য ভুলটি কি করে হলো? বারিশের এমন হিসিয়ে গম্ভীর কথা শুনে নিস্তব্ধ মহলে সূক্ষ্ম কাজ ভাঙার ন্যায় ঝংকার দিয়ে উঠল।
সকলে ভয়ে মাথা নিচু করে কাঁপতে লাগলো। একে অন্যের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কে সে অপরাধী যে দীর্ঘদিনের নিয়ম ভঙ্গ করে এমন একটা কাজ করেছে। বারিশ দ্বিতীয়বার হুঙ্কার দিতেই সকলের কাঁপাকাঁপির পরিমাণ বেড়ে যায়। সকলে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। বারিশ সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সকলকে পরখ করছে। পুনরায় আগের ন্যায় গলা গম্ভীর করে বলল, যেখানে আমার পারমিশন ছাড়া একটা পোকা বাড়িতে প্রবেশ করতে পারে না, সেখানে এতগুলো রজনীগন্ধা ফুল কি করে প্রবেশ করেছে? আনসার মি। চিৎকার করে কথাগুলো বলতেই রিনি ভয়ে মায়ের হাত খামচে ধরে। আজকে বাড়ির সবকটার মাথা কাটবে নির্ঘাত। সকলে ভয়ে ভয়ে মাথা নিচু করে রেখেছে, কারো সাহস নেই কিছু বলার। মিথিলা খান ধীর গলায় ছেলের উদ্দেশ্য করে বলেন, শান্ত হও বারিশ, নিজের রাগের উপর কাবু আনার চেষ্টা করো। রূপ ঘুম থেকে উঠে তোমার এমন রাগী চেহারা দেখে ভয় পাবে। আমরা সকলে অভ্যস্ত হলেও সে নয়, তাই যাই করবে মাথা ঠান্ডা রেখে করবে। মিথিলা খানের কথাগুলো শুনে বাড়ির দাঁত কিরমির করতে লাগে। সকলে এর দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে এক ভ্রু উঁচিয়ে পুনরায় অতি শান্ত গলায় ধীরে ধীরে বলতে লাগে, কি করে হয়েছে, কে করেছে এবং কেন হয়েছে, এই তিনটির জবাব চাই একদম পরিষ্কারভাবে। সো টাইম স্টার্টস। বারিশের এমন কথা শুনে উপস্থিত সকলে একে অপরের দিকে তাকালো। সকলে সঠিক অপরাধীকে তল্লাশি করছে। কিছুক্ষণের মাঝে মূল অপরাধী কাঁপা কাঁপা পায়ে বারিশের সামনে এসে হাজির হলেন। একজন মহিলা সার্ভেন্ট মাথা নিচু করে এই কাঁপতে লাগলো। তার কাঁপুনি দেখে মনে হচ্ছে এক্ষুনি সে জ্ঞান হারিয়ে পড়ে যাবে। একদম যমদূতের সামনে দাঁড়িয়ে আছে, এখনই প্রাণটা গেল বলে। বারিশ গম্ভীর দৃষ্টিতে পরখ করছে সার্ভেন্টকে। তার দৃষ্টি দেখে শুকনো ঢোক গিলে কপালের ঘামটুকু মুছে বলতে শুরু করলো, স্যার, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অফিস এবং বিভিন্ন জায়গা থেকে ফ্লাওয়ার আসছে গত 2 দিন যাবত। আজকেও এসছে। সেই ফুলের সাথে এই ফুলগুলো ছিল, আমি খেয়াল করিনি, ভুলবশত টেবিলের উপর রেখে দিয়েছি। প্লিজ স্যার, এবারের মতো ক্ষমা করে দিবেন, পরবর্তীতে আর হবে না। অত্যন্ত ভয়ের সাথে কাঁপা কাঁপা গলায় কথাগুলো সম্পূর্ণ করে মাথা নিচু করে কাঁদতে লাগলো সে। বারিশ বাঁকা হেসে হাতের ছুরিটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মিসেস হেনা, আপনি গত 8 বছর যাবত এখানে রয়েছেন, সেখানে আপনার ভুলটি খুবই আনএক্সপেক্টেবল। ঠোঁট উল্টিয়ে কিছুটা ব্যঙ্গ করে কথাগুলো বলল সে। বারিশের কথা শুনে মিসেস হেনা পুনরায় কান্নাজড়িত কণ্ঠে বলে, প্লিজ স্যার, এবারের জন্য মাফ করে দিন, আর হবে না। মিনিটের মাঝে বারিশ রেগে দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বৃথা। চোখ দুটো ভীষণ লাল হয়ে গেছে রাগে। রাগ কমাতে না পেরে খুব সুন্দর করে হাতের ছুরি দিয়ে মিসেস হেনার হাতে আঘাত করল। সাথে সাথেই সামান্য জায়গা কেটে ফিনকে দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। মিসেস হেনা চিৎকার করতে গিয়েও মুখ চেপে ধরে কান্না আটকে নিল। উপস্থিত সকলের ধারণা ছিল এমন কিছু একটাই হবে, তাই কারোর তেমন প্রতিক্রিয়া দেখা গেল না। বারিশ অত্যন্ত সাবধানতার সাথে আঙ্গুল উঁচিয়ে হিসিয়ে বলতে লাগলো, একটা আওয়াজ হবে না, এর থেকে দ্বিগুণ কষ্ট আবার রূপজানের হয়েছিল আপনার সামান্যতম বোকামির জন্য। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন, আউট। কিছুটা চিৎকার করে বলে উঠল। বারিশের চিৎকার শুনে উপস্থিত সকলে এই ভয়ে কেঁপে উঠল। মিসেস হ্যানা ভীতু গলায় মাফ চাইতে নিলেই বারিশ বাঘের ন্যায় গর্জন দিয়ে বলে উঠে, আর একটা কথা হবে না, নিজের জীবন দামি হলে জাস্ট গো। আপনার জানা আছে আপনাদের ছোট স্যার রেগে গেলে কতটা জঘন্য হয়ে যায়। আপনার ভাগ্য ভালো আপনি ভুলটি বাড়িতে অবস্থান করে করেন। যদি অন্য কোথাও হতো এতক্ষণ 2 শব্দ বলার জন্য আপনি থাকতেন না। জীবন না। বারিশের বাঁকা হাসির সাথে এক মন হিসিসানো কথা শুনে মিসেস হ্যানা কোনো রকম প্রতিক্রিয়া না করে উল্টো দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে বারিশ। পেছন থেকে মিসেস মিথিলা ছেলের কাঁধে হাত রেখে শান্ত গলায় বলেন, বারিশ, ভুলে যাবে না, তোমার জীবনের সাথে রূপ সম্পূর্ণভাবে জড়িয়ে গিয়েছে। তাই এমন কিছু করবে না যা রূপকে বিন্দুমাত্র কষ্ট দেয়। রূপ কতটা সেন্সিটিভ এবং সফট মনের সেটা তোমার জানা আছে। পরবর্তীতে যেন এমন কাজ বাড়িতে না হয়। কথাগুলো বলেই মিসেস মিথিলা সেখানে উপস্থিত সকলকে যার যার কাজে পাঠিয়ে দেয়। তিনিও নিজের রুমে চলে যান। রিনিও মায়ের আঁচল ধরে তার পেছন পেছন চলে যায়। বারিশ বেশ কিছুক্ষণ গম্ভীরভাবে
কিছু ভেবে বৃদ্ধা আঙ্গুল দিয়ে ভ্রু স্পর্শ করে গার্ডদের মিটিং রুমে আসতে বলে। সেখান থেকে প্রস্থান নেয় সে। বাহারি রঙের ফুলের বুকে দিয়ে সজ্জিত হয়েছে হলরুমের চারিপাশ। হলরুমের এক সাইডের বেশ অনেকটা জুড়ে ফুলের বুকে রাখা হয়েছে। সার্ভেন্টরা সেগুলো একে একে সাজিয়ে রাখছে। ঘুম থেকে উঠে সোজা নিচে চলে আসে রূপ। চারিদিকে চোখ বুলিয়ে এত ফুল দেখে বেশ অবাক হয় সে। আজকে কি কোনো স্পেশাল দিন যে এত ফুলের সমাহার? কথাটা ভেবে পরক্ষণে খুশি মনে ছুটে যায় ফুলদের মাঝে। নাড়াচাড়া করে সব ফুলগুলো দেখতে লাগলো সে। আশেপাশে কোথাও বারিশ এবং বাড়ির কাউকে দেখতে পেল না সে। একজন সার্ভেন্ট আরো কিছু ফুলের বুকে আনিয়ে রাখতে রূপ খুশি মনে উত্তেজিত হয়ে তাকে উদ্দেশ্য করে বলল, এত এত ফুল কিসের জন্য? আজকে কি খুব স্পেশাল কিছু আছে? রূপের কথা শুনে আর এমন ব্যবহার দেখে সার্ভেন্ট মৃদু হেসে মাথা নিচু করে বলল, নো ম্যাম, এগুলো গিফট। আজ থেকে 2 দিন পর হ্যাপি নিউ ইয়ার, সেই উপলক্ষে এগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে। 2 দিন পর হ্যাপি নিউ ইয়ার আর এত আগে থেকে এত এত ফুল আসছে, অদ্ভুত বিষয় তো। রূপ অনেকটা অবাক হয়ে গালে হাত রেখে চমকে যাওয়া অভিনয় করে বলল। রূপের কথা শুনে সার্ভেন্ট পুনরায় বলে, জি ম্যাম, প্রতিবারই আসে। প্রতিটি ডেতে এমন গিফট আসতেই থাকে সব সময়। রূপ ফুলের পাশে গিফটগুলো নাড়াচাড়া করে ঠোঁট উল্টিয়ে বলল, আমাদের ওখানে তো এমনটা কখনো হয়নি, শুধু কয়েকটি বোমা ভাজি পুড়াবে আর হয়ে গেল হ্যাপি নিউ ইয়ার। কিছুটা আফসোসের সুরে বলল। রূপের কথা শুনে সার্ভেন্ট মৃদু হেসে বলল, আপনার কি কিছু চাই ম্যাম? রূপ এদিক সেদিক তাকিয়ে বলল, আমাকে শুধু কিছু কাঠগোলাপ ফুল দিন, তাহলেই চলবে। রূপের কথা মতো কিছু কাঠগোলাপ তাকে দিতেই সে ধন্যবাদ জানিয়ে সেগুলোকে নিয়ে সোফায় গিয়ে বসে। কিছুক্ষণ বাদেই রিনি এসে তার সাথে গল্প করতে লাগে। 2 দিন বাদেই হ্যাপি নিউ ইয়ার তা নিয়ে আলোচনা করছে দুজন। রূপ কথার মাঝে এদিক সেদিক তাকাতেই দেখে রিনি ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো কি খুঁজছে সে। রূপ একবার চারিদিকে তাকিয়ে বিরক্তিকর সুরে বলে ওঠে, মিসেস হেনা কোথায়? ওনাকে বাগান থেকে কিছু আনতে পাঠিয়েছিলাম, সেই কখন বলেছিলাম, মনে হয় ভুলে গিয়েছে। মিসেস হ্যানার কথা শুনে রিনি চুপ হয়ে যায়। হঠাৎই রিনিকে চুপ হয়ে কিছু চিন্তা করতে দেখে রূপ ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এমন করে আছো কেন? আর মিসেস হেনাকে কেন দেখতে পাচ্ছি না? ওয়েট, আমি দেখে আসছি। উঠে যেতে নিলে রিনি তাকে কিছু বলবে, তার পূর্বে বারিশ বলে ওঠে, মিসেস হেনা বাড়িতে চলে গিয়েছে। ওনার কিছু প্রয়োজনীয় কাজ পড়েছে, কিছুদিন আসবে না। তোমার কাজ অন্য সার্ভেন্ট করে দেবে। হঠাৎ বারিশের গম্ভীর গলা শুনতে পেয়ে তার দিকে তাকালো। বারিশ রূপের সামনে এসে তার দিকে অত্যন্ত শান্ত গলায় বলল, তোমার সকল প্রয়োজনীয় কিছু দেখার জন্য অনেক সার্ভেন্ট রয়েছে, আর তোমার যা কিছু প্রয়োজন সব আমাকে বলবে, অন্য কাউকে বলার প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? বারিশ রূপের কপালে চুল ঠিক করে দিল খুব যত্ন সহকারে। রূপ বারিশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার ভীষণ আমলকি খেতে ইচ্ছে করছে, বাগান থেকে গিয়ে পেরে নিয়ে আসবেন প্লিজ। রূপের এমন বিদ্রুপ কথা শুনে রিনি ফিক করে হেসে দিল। বারিশ চোখ লাল করে তার দিকে তাকাতেই ভয়ে সে শুকনো ঢোক গিলে ধীরে ধীরে সেখান থেকে পালিয়ে নিজের রুমে চলে যায়। রিনিকে চলে যেতে দেখে রূপ বেশ ভীতু চোখে বারিশের দিকে তাকালো। বারিশের লাল লাল চোখ করে রূপের দিকে তাকিয়ে আছে। রূপ শুকনো ঢোক গিলে বলতে লাগলো, না মানে আপনি কাউকে বলে দিলে হবে, আর খুব একটা প্রয়োজনীয় বিষয় নয়। রূপ ঘাড় চুলকিয়ে কিছুটা হাসার চেষ্টা করলো। বারিশ বাঁকা হেসে শাটার হালকা কোণই পর্যন্ত গুটিয়ে ধীরে ধীরে রূপের দিকে এগিয়ে আসতে লাগে। বারিশ কেমন এগিয়ে আসতে দেখে রূপ বেশ ভয় পেয়ে যায়। রূপ পেছাতে পেছাতে পড়ে যেতে নিলেই বারিশ টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল। খুব শক্ত করে রূপের কোমর জড়িয়ে ধরলো। রূপ মুখ কাচুমাচু করে এদিক সেদিক আশপাশ করছে। চারিদিকে চোখ বুলিয়ে দেখলেও কেউ হল রুমে নেই, যার যার কাজে রয়েছে সবাই। বারিশের দিকে তাকাতেই দেখতে পেল সে নেশা ভরা দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। সাথে সাথেই চোখ নামিয়ে নিল রূপ। বারিশ যেন নেশায় বুঁদ হয়ে রয়েছে, বড্ড মাতাল মাতাল লাগছে তাকে। এই মাত্রাতিরিক্ত অদ্ভুত দৃষ্টিতে তাকাতে পারছে না রূপ। এমন দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস কোনো কালেই হয়ে ওঠেনি এখনো তার। বারিশের অদ্ভুত সুন্দর চোখের দিকে তাকালে রূপ হারিয়ে যায়, সেখানে এই দৃষ্টি তো মারাত্মক। হঠাৎ বারিশ তার খুব কাছে চলে আসতেই ভয়ে কেঁপে উঠে চোখ চেপে বন্ধ করে নিল রূপ। বারিশ মৃদু হেসে ফিসফিসিয়ে বলতে লাগলো,
খুব কথা ফুটছে দেখছি মুখে, বুদ্ধিও হচ্ছে। এগুলো কি সব আমার প্রতিদিন আদর করার ফল? তাহলে তো আরো বেশি বেশি করে করতে হবে। যদি আরেকটু বুদ্ধি হয় তোমার ছোট্ট মাথাটায়, মন্দ হবে না, কি বলো? বারিশের কথা শুনে চট করে বারিশের দিকে তাকালো সে। আপাতত তার দিকে আগের ন্যায় তাকিয়ে আছে। আর একটু কাছে আসতেই দেখে পুনরায় চট করে চোখ বন্ধ করে নিল রূপ। সেদিকে তাকিয়ে মুচকি হাসে বারিশ। পুনরায় আগের ভঙ্গিতে ফিসফিসিয়ে বলতে লাগে, কি বলছিলে? আমলকি খেতে ইচ্ছে করছে? ওটা খেয়ে ভালো লাগবে না, তার থেকে বরং তুমি চুমু খাও, তাহলে আরো বেশি বুদ্ধিমান হবে। বারিশের কথা শুনে রূপ এইবার এদিক সেদিক করতে লাগলো ছোটার জন্য। তা দেখে বারিশ বাঁকা হেসে আরো চেপে ধরে দেয়ালের সাথে। রূপের দিকে আরেকটু এগিয়ে আসতে নিলে রূপ মুখ এদিক সেদিক করে চোখ মুখ কুচকে বলতে লাগে, ছাড়ুন, কি করছেন? কেউ দেখলে কি ভাববে? হুম, কেউ কিছু ভাববে না এবং দেখবেও না। তোমার তো খুব সাহস উদয় হয়েছে, এখন এমন কাঁপছো কেন? আমিও দেখি আমার ভুঁড়িজানের কতটুকু সাহস উদয় হয়েছে। হাত চেপে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। রূপ এবার কাঁদো কাঁদো গলায় বলল, আর জীবনেও আপনাকে কিছু বলবো না, প্লিজ ছাড়ুন না। অদ্ভুত মানুষ তো আপনি। বউ আমলকি খেতে বলেছে, এনে তো দিচ্ছে না, উল্টো কথার জালে ফাঁসিয়ে দিচ্ছেন। রূপের কথা শুনে বারিশ বাঁকা হেসে বলে, বউকে আদর করছি, এর থেকে বেশি আমি টেস্টি কিছু হতে পারে? বুঝেছি আরো আদরের প্রয়োজন বললেই হলো, এত লজ্জা পাওয়ার কি আছে? ছি, কি নির্লজ্জ আপনি। তোমারই তো সুইট হার্ট। বারিশের এমন লাগামহীন কথা শুনে রূপের ইচ্ছে করছে নিজের সকল চুল ছিঁড়ে ফেলতে। সাথে বারিশের কেন যে বলতে গেল, এবার বারিশের সাথে লাগতে আসা খুব ভারী পড়বে তার উপর। সত্যি নির্লজ্জ কোল বালিশ। নির্লজ্জ থেকে বড় কিছু থাকলে সেটাও বারিশ হতো। একে তো নির্লজ্জের অ্যাওয়ার্ড দেওয়ার প্রয়োজন, একটা মানুষ এতটা লজ্জাহীন কি করে হতে পারে? যদি এত সুন্দর বউ হয় তাহলে স্বামী তো মাত্রা নির্লজ্জ হবেই পরিজান। বাঁকা হেসে চোখ টিপে বলল। বারিশের কথা শুনে রূপ হা করে তার দিকে তাকিয়ে রইল। বারিশ মুচকি হেসে রূপকে কোলে তুলে নিল। হঠাৎ এমন হওয়ায় রূপ ভয় পেয়ে বারিশকে শক্ত করে জড়িয়ে ধরে। সেদিকে তাকিয়ে মৃদু হেসে সিঁড়ির দিকে এগিয়ে গেল বারিশ। রূপ চিৎকার করে বলল, কি করছেন মিস্টার কোলবালিশ? নামিয়ে দিন আমাকে। কি করছেন? তোমার যাতে করে আর আমলকি খেতে ইচ্ছে না করে সেই ব্যবস্থা করছি। সো চিল অ্যান্ড ফিল দিস মোমেন্ট পরিজান। রূপ বারিশের কথা শুনে কোলের মাঝে লাফালাফি করতে লাগে, চিৎকার করে বলতে লাগে, নামান আমাকে, আমার আমলকি খাওয়ার স্বাদ মিটে গিয়েছে, আর খাবো না আমলকি। নামান আমাকে। বউ খেতে চেয়েছে বলে কথা, চুপচাপ কোনো নড়াচড়া করবে না রূপজান। রূপ এটা সেটা বলেই যাচ্ছে নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু বাড়ি সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো এগিয়ে যাচ্ছে নিজের রুমের দিকে। রূপের সত্যি সত্যি আমলকি খাওয়ার স্বাদ মিটে গেছে। আজকের পর আর আমলকি খাওয়ার ইচ্ছে জাগবে না মনে। রূপালি এক টুকরো চাঁদ যেন আধ খাওয়া শুকনো রুটির মতো কেমন চিকচিক করে জ্যোৎস্না ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। মস্ত বড় আকাশে হাজারো টিমটিমে তারাদের মাঝে সে একলাভাবে নিজের আলো দিয়ে সকলের মাঝে উজ্জ্বল হয়ে ঠাঁই রয়েছে বেশ সুন্দরভাবে। দীর্ঘ 3 দিন টিপটিপ বৃষ্টির জন্য আকাশের তারা চাঁদের দেখা মেলেনি। আজকে আকাশ একদম পরিষ্কার, চারিদিকে ঝিরিঝিরি বাতাস বইছে থেকে থেকে। এক টুকরো চাঁদের আলোতে চারিদিকে একদম স্বচ্ছ কাচের মতো চিকচিক করছে। পরিষ্কারভাবে সকল কিছু বেশ স্পষ্ট। এই জ্যোৎস্না রাতের স্নিগ্ধ আলোতে জ্যোৎস্না বিলাস করছে একজোড়া কপত কপতি। চাঁদের স্নিগ্ধ আলোয় চারিদিকে রোমান্টিকতার আমিষ ফুটিয়ে তুলেছে, সাথে সেই রোমান্টিকতার ছোঁয়া ছড়িয়ে পড়েছে দুজন অভুক্ত প্রেমিকদের মনে। রুফটপের মাঝারি সাইজের ডিভাইনের উপর বসে একে অপরকে জড়িয়ে ধরে আকাশের দিকে মুখ করে জ্যোৎস্না বিলাস করছে বারিশ রূপ। রূপকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে নিজের বুকের সাথে বারিশ। রূপ মৃদু হেসে আকাশের ফকফকে চাঁদটির দিকে তাকিয়ে আছে। খুব ভালো লাগছে তার এমন করে চন্দ্রবিলাস করতে। প্রিয় মানুষের সাথে এমন নির্ঘুম রাত কাটিয়ে চন্দ্রবিলাস করার মধ্যে দিয়ে অন্যরকম ভালোবাসা কাজ করছে তার মনে। বারিশ তার প্রিয় মানুষ, অপ্রকাশিত প্রিয় মানুষ। কথাটা ভেবে আনমনেই হাসলো সে বারিশের অগোচরে। বারিশ মুগ্ধতার জগতে বিচরণ করছে।
চোখ বুঝে রূপের ঘাড়ে মুখ ডুবিয়ে সময়টাকে গভীরভাবে উপভোগ করছে সে। রূপ আর চোখে বারিশকে দেখে নিল, যে আপাতত অন্য দুনিয়া অবস্থান করছে। সেদিক থেকে চোখ সরিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগ দিল। খুব অল্প বয়সে তাদের বিয়েটা হয়ে গেছিল। যখন বিয়ে মানেটাই তার অজানা ছিল, সে তখনও ছোটবেলার মতোই পুতুল বিয়ে দেওয়া খেলার জগৎ থেকে ঠিকঠাক বের হতে পারেনি। বাবা মা চাচা চাচি ভাইদের সকলের আদরে থাকা ভার্চুয়াল জগৎটা খুব একটা পরিচিত হতে পারেনি, যার কারণে আদরে আদরে বড় হওয়ার সাথে সাথে পিচি মনোভাব ঠিক রয়ে গিয়েছিল তার মাঝে। বিয়ে মানেই সংসার মানেই পুতুল বিয়ের মতোই মনে হতো তার। হঠাৎ একদিন এসেই হুট করে বারিশের সাথে তার বিয়ে। বারিশের একরোখা মনোভাব সব যেন হঠাৎ করেই তার জীবনটাকে পাল্টিয়ে দিল। ধীরে ধীরে বারিশের পুতুল বউ পরিচয়ে বড় হয়েছিল। সবসময় বারিশের গভীর নজরদারি জারি ছিল তার উপর। বাবা চাচা ভাইদের আদরের আহ্লাদি হওয়ার সঠিক সময় ঠিকঠাক কিছুই নিজের হাতে করতে শেখেনি। কিন্তু মায়ের 24 ঘন্টা বকবকানি আর এত এত লেকচার বারিশ আর বিয়ে নিয়ে তখন থেকেই তাদের সম্পর্কটা নিয়ে সুপ্ত এক অনুভূতি সৃষ্টি হয়ে গিয়েছিল তার ছোট্ট মনে। তার আম্মি সবসময় বলতো তাদের দাদিজান নাকি মাত্র 11 বছরের কিশোরী হয়ে আবদ্ধ হয়ে গিয়েছিল বিয়ের বন্ধনে তার দাদাজানের সাথে। হাতে ধরিয়ে ধরিয়ে সব শিখিয়েছিল তাকে। পরিশেষে খুব সুন্দর ভালোবাসার ঘর হয়েছিল তাদের। বয়সে দুজনের তফাৎ আকাশ ছোঁয়া, তবুও ভালোবাসার কোনো কমতি রাখেনি দুজনের মাঝে। বারিশ রূপের আরো আগে একে অন্যের কাছাকাছি থাকলে তাদের মাঝেও খুব শীঘ্রই একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যেত। এত জড়তাই থাকতো না হয়তো তাদের দুজনের মধ্যকারে, কিন্তু তখন বিষয়টা আজকাল যুগের সাথে বড্ড বেমানান হয়ে যেত। কথাগুলো ভেবেই বেকুব বনে গেল রূপ। এ কেমন অদ্ভুত কথা ভাবছে সে। কিন্তু যাই হোক, এটা মানতে হচ্ছে তাকে। মেয়েদের বিয়ে হওয়ার সাথে সাথে বেশ কিছু দিক তাদের মাঝে প্রকাশ পায়। তা হচ্ছে বিয়ে হওয়ার সাথে সাথে জেলাসিতে সে ব্যতীত অন্য নারীর স্বামীর দিকে তাকালে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। দ্বিতীয়ত, স্বামী শুধু তাকেই বেশি ভালোবাসতে হবে। স্বামীর ভাগ নিয়ে কোনো হেরফের নয়, একদম ভাগ হবে না, সে শুধু তারই। আর যেটা তার সেটা তার, সেখানে কারোর স্বল্প দৃষ্টিও গ্রহণযোগ্য নয়। একদম সবকিছু তছনছ করে দিবে। আর রূপ বারিশের মতোই একরকম মনোভাবের, যা তার সে কখনো কাউকে দিবে না। সেটা শুধু তার আর কারণ নয়। কেউ নজর দিলে তার বেহাল অবস্থা করে দিবে সে। বারিশও তার নিজস্ব, শুধু তার। কথাটা ভাবতেই মুখে হাসি ফুটে উঠল। যত যাই বলুক মুখে, ছোটবেলায় বিয়ে হওয়ার পর থেকে একটু একটু করে অনুভূতিদের সাজিয়েছে সে। হয়তো কোনো নাম দিতে পারেনি, এটা ঠিক। সময়ের সাথে অনুভূতি বুঝতে শিখেছে সে। বুঝতে শিখেছে ভালো লাগা ভালোবাসার মধ্যকার তফাৎ। রোজ রাতে স্কুল থেকে ফেরার পথে আনা বারিশের ম্যাগাজিনে থাকা বারিশের ছবিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো সে। কত শত ম্যাগাজিন নিজের আলমারির জমিয়েছে তার নিজেরও অজানা। তাই হয়তো লোক বলে বিয়ে হলে আপনা আপনি ভালোবাসা তৈরি হয়ে যায়। স্বামী স্ত্রীর মাঝে যাকে বলে পবিত্র ভালোবাসা। বারিশের অতিরিক্ত ভালোবাসা তাকে বারিশের প্রতি ভালোবাসতে বাধ্য করেছে। হঠাৎই ঘাড়ে বারিশের তীব্র স্পর্শ পেতে খানিকটা কেঁপে উঠল রূপ। বারিশের ঘন ঘন চুমু নেতিয়ে পড়ছে সে। বেশ গভীর এক চুমু দিল। কাঁধের চুলগুলো গুছিয়ে দিয়ে সেখানে নিজের চিবুক ছুঁয়ে রূপের চাঁদের আলোতে ফুটে ওঠা স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে সফট ভয়েসে বলল বারিশ, কেমন লাগছে? ফিল হচ্ছে কিছু? বারিশের এমন কথা শুনে রূপ লজ্জায় লাল হয়ে গেছে। কি রূপ বেশরমের মতো কথা বলছে বারিশ। রূপ থেমে থেমে জবাব দিল, সুসুই লাগছে। রূপের কথা শুনে বারিশ রূপকে এক ঝটকায় নিজের দিকে ঘুরিয়ে কোমর পেঁচিয়ে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। বাঁকা হেসে বলল, তাই সুরসুরি লাগছে? ওয়েট, আরো লাগবে? বলে রূপকে সুড়সুড়ি দিতে লাগলো। সঙ্গে সঙ্গেই রূপ খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে মুখ লাল হয়ে গেছে দেখে বারিশ তাকে ছেড়ে দিয়ে পুনরায় জড়িয়ে ধরলো। রূপ এখনো খিলখিল করে হাসছে। বারিশ মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আলতো হাতে চুল সহ ঘাড় চেপে শান্ত গলায় বলল, ব্যাস পরিজান, এবার চুপ যাও, অনেক হয়েছে। বেশি হাসলে তোমার পেট ব্যথা করবে। রূপ এখনো চোখ বুজে হেসে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর সে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। বারিশ মন্ত্রমুগ্ধের মতো এখনো একই ভঙ্গিতে তার দিকে তাকিয়ে রয়েছে। আলতো হাতে রূপকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল।
রূপও আবেশে চোখ বুজে নিল। তার শান্তির নীল। বারিশ চোখ বুজে রূপের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। ধীর কণ্ঠে বলে ওঠে। এবার কিছু ফিল করছো? রূপ আগের ভঙ্গিতে মাথা রেখে আলতো করে মাথা দুলিয়ে বলে। হুম। বারিশ মৃদু হেসে আর একটু গভীরভাবে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলে। কি? রূপ মিহি কণ্ঠে জবাব দিল। আপনার হার্টবিট। আবারও হাসলো বারিশ। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি এলিয়ে দু হাতে আরো শক্ত করে জড়িয়ে ধরলো রূপকে। চুলের মাঝে মুখ ডুবিয়ে ফিস ফিস করে বলতে লাগে। খুব বড় হয়ে গিয়েছো পরিজান, খুব। আরো একটি অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বারিশের কথাটার মানে বুঝলো না রূপ। আগের ন্যায় লেপ্টে আছে বারিশের বলিষ্ঠ বুকের মাঝে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর রূপ বারিশের বুকে আঙ্গুল খুঁটিয়ে আবদার সুরে বলে। একটা গান শোনাবেন মিস্টার অ্যারোগ্যান্ট ম্যান? রূপের এমন কথা শুনে বারিশ চট করে আঁখি জোড়া খুলে অবাক কণ্ঠে বলে। তুমি গান শুনতে চাইছো রূপজান? রূপ উৎফুল্ল হয়ে হাসি মুখে মাথা উপর নিচ ঝাঁকাতে লাগে। সেদিকে তাকিয়ে মুচকি হেসে বারিশ রূপের গালে হাত রেখে শান্ত গলায় বলল। আমার জান কিছু চাওয়ার পূর্বে তার দেয়ানা হাজির করে ফেলবে। তোমার কাছে সামান্য চাওয়া, আমার কাছে বিশাল পাওয়া। একটু অপেক্ষা করো। রূপের কপালে চুমু খেয়ে বারিশ রুমের ভেতর চলে যায় গিটার আনার জন্য। সেদিকে তাকিয়ে মৃদু হাসলো রূপ। বারিশের কেয়ার, ভালোবাসা, প্রতিটি কাজ তার প্রতি খুব নিখুঁত আর আন্তরিক। ইচ্ছে করে সবসময় তাকিয়ে থাকে আর তাকে নিয়ে গবেষণা করে। জানতে খুব ইচ্ছে করে একটা মানুষ এতটা নিঃস্বার্থ ভালো কি করে বাসতে পারে। মাঝে মাঝে বড্ড অবাক হয় বারিশের ছোটখাটো পাগলামোগুলো দেখলে। কতটা পাগলামো করে তার জন্য। তার ছোট থেকে ছোট বিষয়গুলো কি নিখুঁত ভাবে যত্ন সহকারে করে। ছোটবেলা থেকে বারিশ অন্যদিকের মতো গানেও খুব ভালো, গাইতেও পারে খুব সুন্দর। তার গানের গলাও দারুণ, সাথে চমৎকার গিটারও বাজাতে পারে। সবসময় বারিশ যখন গিটার বাজাতো সে বারিশের পাশে বসতো আর বারিশ তাকে গিটার বাজাতে শেখাতো। গিটার বাজানোটা রূপের একটা শখ বলা যায়। বারিশ রুম থেকে গিটার নিয়ে এসে আগের ন্যায় বসে রূপের সামনে গিটার রেখে পেছন থেকে রূপকে জড়িয়ে নিজের হাত দ্বারা রূপের আঙ্গুল দিয়ে গিটার বাজাতে লাগলো। রূপের কাঁধে থুতনি রেখে টুংটাং গিটারের শব্দ করে গান গাইতে শুরু করলো। সম্পূর্ণ গানটাই রূপের দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে গাইছিল বারিশ। রূপকে গভীরভাবে ফিল করে এই গানটি গাওয়া শেষ করে সে। রূপের প্রতি বারিশের গভীর ভালোবাসা গানের মাঝে প্রকাশ পাচ্ছিল। যে ভালোবাসায় ছিল পাগলাম, ছিল মাদকতা। রূপ বারিশের গানের মাঝের প্রতিটি স্পর্শে কেঁপে উঠছিল বারবার। বারিশের মনোমুগ্ধকর গলায় রূপের জন্য গাওয়া গানটা এক অচেনা জগতে নিয়ে গিয়েছিল তাকে। রূপ কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে এখনো মোহে পড়ে আছে। বারিশের এমন নেশালো কণ্ঠে হার্ট টাচিং গানটাতে চাইলেও কিছু বলতে পারছে না লজ্জায়। বারিশ বিষয়টা বুঝতে পেরে মুচকি হেসে গিটারটা রেখে রূপকে বুকের সাথে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। ঘুমিয়ে পড়ো রূপজান, অনেক রাত হয়ে গিয়েছে। সো ক্লোজ ইউর আইজ। রূপ আর কথার পিঠে কিছু বলল না, চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে তলিয়ে গেল। বেশ কিছু সময় পর রূপের কোনো সাড়া শব্দ না পেয়ে বারিশ তার দিকে তাকিয়ে দেখলো রূপ ঘুমিয়ে গেছে। রূপের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে মৃদু হেসে তাকে নিয়ে বিছানায় শুয়ে দিল। নিজেও পাশে শুয়ে রূপকে জড়িয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। হাড় কাঁপানো তীব্র শীত, চারিদিকে মানুষের এক গমগমে পরিবেশ। নিউ ইয়র্কের রাস্তাঘাটে মানুষজন জায়গায় জায়গায় একত্রিত হয়ে কাঠখড় দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দামি জ্যাকেট, শাল ইত্যাদি শীতের পোশাক দিয়ে আবৃত করে রেখেছেন সকলের শরীর। তবুও কাঁপা কাঁপা হাতে আগুন পোহাতে ব্যস্ত সকলে। চারিদিকে গমগমে পরিবেশ। আর মাত্র একদিন পর নিউ ইয়ার, তাই সবাই সেই ব্যস্ততা নিয়েই নিজেদের ব্যস্ত রেখেছে। আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছেন সম্পূর্ণ নিউ ইয়র্ক। সবাই দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে রেখেছে নিউ ইয়ার উপলক্ষে। এখনো যেন সে আয়োজন শেষই হয়নি। তীব্র শীতেও ঘর ছেড়ে এদিক সেদিক ছোটাছুটি করে প্রিয়জনদের নিয়ে নিউ ইয়ার উপলক্ষে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছেন সকলেই। এই সুন্দর শহরটিকে আরো দ্বিগুণ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে নিউ ইয়ার উপলক্ষে। জাঁকজমক সাজে দারুণ লাগছে চারদিকটা। রাস্তা থেকে শুরু করে প্রতিটি বাড়ি সাজানো হয়েছে রং বেরঙের বাতি, লাইট, মরিচ বাতি, ফেয়ারি লাইট ইত্যাদি দিয়ে।
গাছগুলোতেও বিভিন্ন লাইট, স্টার ইত্যাদি ভরপুর করে সাজিয়ে তুলেছে। খানবাড়ির প্রতিটা কোনায় কোনায় জ্বলছে রং বেরঙের ফেয়ারি লাইট, সাথে ফুল, বেলুন দিয়ে অসাধারণ সুন্দর করে বাড়িটি সাজানো হয়েছে। রূপ সারাদিন মিসেস মিথিলা খানের সাথে এবং রিনির সাথে এই নিউ ইয়ার উপলক্ষে বেশ আনন্দে মেতে উঠেছে। বাড়ির প্রতিটি সদস্য সার্ভেন্টদের সাথে হাতে হাতে কাজ করছে আর আনন্দ করছে। আজ সারাদিন ঠিকভাবে রূপকে কাছে পায়নি বারিশ, তাই রাগের রেশ যেন ধাপে ধাপে বেড়ে যাচ্ছে তার। যতবারই রূপের কাছে এসেছে ততবার সে বিভিন্ন অজুহাতে সেখান থেকে কেটে পড়েছে, যার দরুন বারিশ ভীষণ রেগে রয়েছে। কাজের চাপে ঠিকঠাক ভাবে কিছু বলতেও পারছে না, তবে শাসিয়ে গেছে রাতে তাকে দেখে নিবে। রূপও কম কিসে, সেও চিৎকার করে বলেছে, একদম ভয় দেখাতে আসবেন না, আমি মোটেও আপনাকে ভয় পাই না। পরিপ্রেক্ষিতে বারিশ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কিছু বলার জন্য গটগট পায়ে কাছে আসতে নিলেই মুখ ভেঙিয়ে এক ছুটে রিনির রুমে চলে যায়। সেদিকে তাকিয়ে দাঁত কিরমির করে নিজের কাছে চলে যায় বারিশ। মনে মনে ভেবেই নিয়েছে আজ এই মেয়ের হচ্ছে, সব ফাজলামো বের করবে, বড্ড বেড়ে গিয়েছে। আজকে সারাদিন রূপের বেশ ভালোই কেটেছে। এখানে আসার পর একটু জন্য মনে হয়নি যে সে শ্বশুর বাড়িতে আছে, মনে হয় নিজের বাড়িতেই রয়েছে। সারাদিন কেটে যায় বিভিন্ন কাজে, দুষ্টুমিতে, আনন্দের মাঝে। একবার ভিডিও কনফারেন্সে নিজ বাড়ির সকলের সাথে কথা বলে নিয়েছে। মোবাইলে কথা বলতে বলতে হল রুমে প্রবেশ করে বারিশ। সামনের দৃশ্য দেখে ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে আসে, সাথে চোখজোড়া ছোট হয়ে যায় তার। মোবাইলের অপর পাশের ব্যক্তিকে পরবর্তীতে কথা বলবে বলেই গট করে কলটা কেটে দিল। বারিশের পেছনে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রোহান দাঁড়িয়ে গোল গোল চোখে সামনের দৃশ্য দেখে ভয় একবার নিজের স্যারের দিকে তাকিয়ে ঢোক গিলল। বাড়ির শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে অবস্থান করা তার রূপজানের দিকে, যে আপাতত হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। বারিশ একবার হলরুমের দিকে তাকালো। সম্পূর্ণ হলরুমের নাজেহাল অবস্থা, মনে হচ্ছে বড় ধরনের ভূমিকম্প হয়েছে। পুনরায় রূপ দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সে। এক হাত উঁচিয়ে পেছনে অবস্থানরত রোহানকে নিজের জ্যাকেটটা গার্ডের হাতে দিতে বলে বিদায় নিতে বলল। রোহান মাথা নিচু করে সায় জানিয়ে গার্ডের হাতে জ্যাকেটটা দিয়ে দ্রুত প্রস্থান করলো হলরুম থেকে। রূপ এবং অন্য কেউ বারিশকে এখন পর্যন্ত খেয়াল করেনি। সবাই মনের আনন্দে নিজেদের মতো আড্ডায় মেতে আছে। সার্ভেন্টগুলো পর্যন্ত কাজ না করে রূপের কথা শুনছে আর তার সাথে হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে। রূপ তো বারিশের নামে সকলের কাছে সেই পরিমাণের কথা শোনাচ্ছে, যা শুনে সকলের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে গেছে। বারিশ কটমট চোখে তাকিয়ে আছে রূপের দিকে, যেন চোখ দিয়ে আজকে রূপকে ভস্ম করে দিবে। রিনির চোখ হঠাৎ নিজের ভাইয়ের দিকে পড়তেই ভয়ে শিউরে ওঠে। গায়ের সব পশম সোজা হয়ে গেছে তার। বাড়ির শক্ত দৃষ্টিতে তার দিকে তাকাতেই চট করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে সে। কাপা কাপা গলায় বলে ওঠে, ভাইয়া। নীরা এমন কথা শুনে উপস্থিত সকলে ভয়ে জমে যায়। বারিশকে দেখে সকলের অবস্থা বেহাল, সকলে মাথা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির সব সার্ভেন্টের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে ধমকে বলে ওঠে, সবাই নিজেদের কাজে যান, গো। তার বলার সাথে সাথেই সবাই নিজেদের মতো করে কাজে চলে যায়। সবাই যেন হাফ ছেড়ে বাঁচলো, একটুর জন্য গর্দান যেতে যেতে যায়নি। বারিশ এবার রাগী দৃষ্টিতে রূপের দিকে তাকালো। রূপ বারিশকে দেখে ভয়ে প্রথমেই মিথিলা খানের ওড়নার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে। বারিশ এমন হই হুল্লোড় পছন্দ করে না, সেখানে তার বউ সারা বাড়ি একদম মাথায় তুলে রেখেছে। চিৎকার, চেঁচামেচি, উচ্চস্বরে হাসি, মনে হচ্ছিল যেন কোনো বিয়ে বাড়ি। কেউ কখনো এমনটা করার সাহস পায়নি। আজ যেন রূপের সাহসের সাথে সাথে প্রত্যেকের সাহস বেড়ে গেছে। বারিশের সারা মুখ লাল হয়ে গেছে। রূপ ওড়নার ফাঁকে বারিশের এমন চেহারা দেখে ভয়ে আরো চেপে দাঁড়ালো। মিথিলা খান তাকে এক হাতে জড়িয়ে রেখেছে। বারিশ লম্বা লম্বা পা ফেলে মিথিলা খানের কাছে এসে কোনো কথা না বলে টেনে মিথিলা খান থেকে ছাড়িয়ে নিয়ে আসে রূপকে। রূপ তো ভয়ে রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে। আজকে সকালে একবার বারিশকে রাগিয়ে দিয়েছিল, এখন আবার রাগিয়ে দিয়েছে। আজ নির্ঘাত তার শরীর থেকে মাথা আলাদা করে দিবে। লাফালাফি করছে আর মিথিলা খানকে ডাকছে তাকে বারিশের হাত থেকে বাঁচানোর জন্য। বারিশ রেগে রূপকে শক্ত করে ধরে নিজের কোলে তুলে নিল। মিথিলা খান ছেলের রাগ দেখে চটজলদি বলে ওঠে, বারিশ, রূপকে একদম বকবে না, ও নেহাতি বাচ্চা মেয়ে। ও এমন কি করেছে যে তুমি রেগে যাচ্ছ? রাগার হলে সার্ভেন্টদের বকো, রূপকে কিন্তু বকবে না। বারিশ মিথিলা খানের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে কোনো কথা না বলে গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন।
মিথিলা খান ছেলের রাগ দেখে অসহায় দৃষ্টিতে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রিনি মায়ের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আজকে তো পুতুল ভাবি শেষ। যা রেগে আছে ভাইয়া, আল্লাহ প্লিজ ভাইয়ার মাথাটা ঠান্ডা করে দাও। রিনি অসহায় গলায় বলল,